আগামীতে সঠিক রাজনীতি নিয়ে দেশকে নেতৃত্ব দেবে বিএনপি, বললেন ফখরুল। শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা। নিবন্ধন ফিরে পেতে মামলা পুনরুজ্জীবিত করার আবেদন জামায়াতের, দুপুরে শুনানি। দেশ স্থিতিশীল করতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার বিকল্প নেই, বলেছেন ২১ টেলিভিশনের চেয়ারম্যান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের ২১ সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। আগামীতে সঠিক রাজনীতি নিয়ে বিএনপি দেশকে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরও বলেন, জিয়াউর রহমানের ১৯ দফার দিক নির্দেশনা দেশকে পথ দেখিয়েছে। তার দূরদৃষ্টিতে আধুনিক বাংলাদেশের বিনির্মাণ। মহাসচিব বলেন, ছাত্র জনতা যে নতুন স্বাধীনতা এনে দিয়েছে তার জন্য ১৫ বছর ধরে বিএনপি হাজারো নেতাকর্মী ত্যাগ স্বীকার করেছে, গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে। এদিকে গণতন্ত্রকে নির্বাচন থেকে ফেরানোর সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বাণীতে একথা বলেন তিনি। বলেন, আইনের শাসন, মত প্রকাশ, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই ১.৫ যুগব্যাপী গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আত্মদান সার্থক হবে। তারেক রহমান বলেন, দেশ জুড়ে যেন আর কখনোই গুম, হত্যা, বিচার বহির্ভূত হত্যা, নারী ও শিশুদের উপর পৈশাচিক সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, টাকা পাচারের মতো ঘৃণ্য বিভীষিকার পুনরাবৃত্তি না হয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করা এখন বিএনপির মূল লক্ষ্য বলেও জানান তারেক রহমান। নিবন্ধন ফিরে পেতে চেম্বার আদালতে মামলা পুনরুজ্জীবিত করার আবেদন করেছে জামায়াতে ইসলামী। দুপুরে শুনানি হতে পারে বলে জানিয়েছে আইনজীবী। এর আগে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত বছরের নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বিভাগ ডিসমিস ফর ডিফল্ট বলে আপিল খারিজের আবেদন দেন। ফলে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল থাকে। এর আগে এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ আজ এর আদেশ দেন। শুনানিতে আবেদনকারী নিজেই রিটটি যথাযথভাবে করা হয়নি বলে খারিজ চান। এ সময় হাইকোর্ট বলেন, রিটটি সরাসরি খারিজ করা হলো। হাইকোর্ট শুনানিতে আরও বলেন, সব অপরাধের বিচার হবে, সরকার সচেষ্ট আছে। এর আগে ছাত্র জনতাকে নির্বাচনে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে গেল সপ্তাহে রিট করা হয়। মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেন। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ গ্রেফতার ৬ জনকে ৪ হত্যা মামলায় ফের রিমান্ডের আদেশ দিয়েছে হাইকোর্ট। ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া অন্যান্যরা হলেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং চট্টগ্রাম বন্দরে সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল।
বাড্ডায় সুমন শিকদার ও সূত্রাপুরে 2 শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার এবং ওমর ফারুকের মৃত্যুর 2টি মামলায় পলককে 6 দিনের রিমান্ডে নেওয়া হয়। এছাড়া পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে সৈকত ও আহমদ হোসেনকে। এছাড়া লালবাগে একাদশ শ্রেণীর ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় টুকু, জয় ও সোহেলের আরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এস আলম তার স্ত্রী ও 2 সন্তানের বিরুদ্ধে 1,13,245 কোটি টাকা পাচারের তথ্য পেয়েছে সিআইডি। অফশোর ব্যাংকিং, হুন্ডি ও বাণিজ্যের আড়ালে এই অর্থ পাচার করা হয়েছে। রাজীব জামানের রিপোর্ট। সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম ভয়ঙ্কর এক ব্যাংক লুটেরা, অর্থ পাচারকারী। পিছিয়ে নেই তার স্ত্রী ফারজানা পারভিন, ছেলে আহসানুল আলম ও আশরাফুল আলমও। পরিবারের সবার বিরুদ্ধেই অর্থ পাচারের প্রাথমিক প্রমাণ মিলেছে। প্রতারণা, হুন্ডি ও বাণিজ্যের আড়ালে দেশ থেকে অর্থ পাচার করে সিঙ্গাপুর, সাইপ্রাস, মালয়েশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে স্থাবর অস্থাবর সম্পদ ক্রয় ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এখন পর্যন্ত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট এস আলম ও তার সহযোগীদের 1,13,245 কোটি টাকা পাচারের তথ্য পেয়েছে। পাচারকৃত অর্থে সিঙ্গাপুরে প্রায় 245 কোটি 74 লাখ টাকা পরিশোধিত মূলধনের ক্যানালি লজিস্টিক্স লিমিটেডের নামক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এস আলম। এছাড়া ভুয়া নথি, জাল জালিয়াতি এবং প্রতারণার আশ্রয় নিয়ে আমদানি রপ্তানি ও বিনিয়োগের নামে দেশের 6টি ব্যাংক থেকে 95,000 কোটি টাকা ঋণ আত্মসাৎ করে পাচার করেছে এস আলম ও তার সহযোগীরা। সিআইডি বলছে এস আলম বিদেশে ভুয়া কোম্পানি খুলে অফশোর ব্যাংকিং এর মাধ্যমেও 18,000 কোটি টাকা পাচার করেছেন। রাজীব জামান, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মূল লক্ষ্যকে সামনে রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। দুদিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অবস্থা স্থিতিশীল করতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার বিকল্প নেই। এ সময় প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান বলেন, 21 টেলিভিশন আবারও মাথা উঁচু করে গণমানুষের কথা বলবে। মফিউর রহমানের রিপোর্ট। আমরা সবাই করতালি দিয়ে স্যারকে, ম্যাডাম। 21 টেলিভিশনের প্রতিনিধি সম্মেলনে উপস্থিত হতেই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং ভাইস চেয়ারম্যান তাজনবা মাহবুব সালামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় প্রতিনিধিদের পক্ষ থেকে। 1 মিনিট নীরবতা পালন করা হয় ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে। প্রধান অতিথির বক্তব্যে 21 টেলিভিশনের চেয়ারম্যান এবং সিইও বলেন, স্বৈরাচারী সরকার উৎখাতের আন্দোলনে সারা দেশে শহীদদের নিয়ে অনুসন্ধানী খবর এখনও গণমাধ্যমে উঠে আসেনি যথার্থভাবে, অথচ নতুন ইতিহাস নির্মাণে এগুলো অনন্য সম্পদ আমাদের। বিভিন্ন জেলায় সারা বাংলাদেশ জুড়ে এই সমস্ত ছাত্র, মজুর, রিক্সাওয়ালা যারা শহীদ হয়েছে, আমরা দেখেছি যে লাশ ভ্যানে করে এরকম জড়ো করে বিভিন্ন কবর দেওয়া হয়েছে। আপনাদেরকে এটা আমার অনুরোধ, আপনারা সেই সকল স্টোরি খুঁজবেন যেগুলো গণমাধ্যমে আসে নাই। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট বর্তমান অন্তর্বর্তী সরকারকে দেশের স্বার্থেই সব দিক থেকে সহযোগিতা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে, তাদের উপদেষ্টা যারাই আছে সবাই ভেরি গুড পারসন, তাদেরকে সহযোগিতা করতে হবে টু স্টেবল দিস গভর্নমেন্ট, এই স্থিতিশীল করার জন্য। কারণ এখনও দেখেন অনেক থানায় লোক নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই, তারপরে অনেক জায়গায় কাজ হচ্ছে না। এখন আমাদেরকে হেল্প করতে হবে যাতে এগেইন এই যে প্রশাসনিক এবং যে সমস্ত আছে এটা রিবিল্ড হয়। আব্দুস সালাম বলেন, বিগত সরকারের দুর্নীতি সহ সব ধরনের অপকর্মের খবর আড়াল করতেই 21 টেলিভিশন দখল করে রাখা হয়েছিল দীর্ঘ 9 বছর। যারা সাংবাদিকতা হচ্ছে একটা পেশা, যে পেশায় ফার্স্টে হচ্ছে নৈতিকতা প্রশ্নটা আসে এবং মানুষের পাশে দাঁড়ানো, এটাই তো আপনাদের কাজ। প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান তাজনবা মাহবুব সালাম বলেন, 21 টেলিভিশনকে আবারও 21 চেতনায়
দেশের ১ নম্বর চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। If you follow your dreams, you can achieve your goals. But if you follow your obstacles, you cannot fulfill your dreams properly. কারণ বাধাকে অতিক্রম করতে হবে। বাধা দেখে আমরা পিছপা হব না, আমরা এগিয়ে যাব। আমরা আমাদের চেয়ারম্যান স্যারের সহযোগিতায় তার যে জ্ঞান, তার যে বুদ্ধি আল্লাহ দিয়েছেন, সেটাকে রপ্ত করে তার ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা এই ২১ টেলিভিশনকে আবারও ১ নম্বরে নিয়ে যাব। নতুন প্রযুক্তি সংমিশ্রণে সংবাদ পরিবেশনে এই সম্মেলন অনেক বেশি ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন সারা দেশের প্রতিনিধিরা। এখন যে বিভিন্ন ধরনের যে রিপোর্টিংয়ের যে স্টাইলটা, এটা নতুন নতুন অনেক জিনিস আমরা জানলাম। আমরা আধুনিক ডিভাইসের যে ব্যবহার, এই ব্যবহারগুলো আমরা শিখলাম। ২১ আবারও নির্ভয়ে গণমানুষের কথা বলবে বলে বিশ্বাস তাদের। আমি আশা করি যে আগামীতে ২১ টেলিভিশন উন্মুক্ত অবারিতভাবে সাধারণ মানুষের কথা বলতে পারবে। জনগণ যে নিউজটা চাই, সত্য এবং ন্যায়ের যে নিউজটা চাই, সেই নিউজটা যদি আমরা এখানে উপস্থাপন করতে পারি, অবশ্যই পূর্ব অবস্থানে ২১ টেলিভিশন ফিরে যাবে। দ্বিতীয় দিনের শুরুতে ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মুশফিকা নাজনীন এর তত্ত্বাবধানে নিউজ আইডিয়া নিয়ে গ্রুপ ভিত্তিক কাজের অংশ নেন তারা। টেলিভিশন থেকে ডিজিটাল প্রোডাকশন রূপান্তর এবং স্টোরি হান্টিং বিষয়ে সেশন পরিচালনা করেন ডেপুটি হেড অফ নিউজ হারুনুর রশিদ। কেউ জানে না। বার্তা সম্পাদক আবু হানিফা এবং বুলবুল চৌধুরী আলোচনা করেন স্ক্রিপ্ট লেখা এবং এডিটিং বিষয়ে, যে আমাদের খুব একটা সমস্যা। এছাড়া অনলাইন ব্রডকাস্ট, ক্যামেরা, ভিডিও এডিটিং, প্রোডাকশন, আইটি সহ নানা বিষয়ে অনুষ্ঠিত হয় আলাদা সেশন। প্যারাটা বা আপনাদের স্ক্রিপ্টটা যেটা পাঠান সব প্রতিদিন আসবে। আপনি মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ২০ জন। সকালে উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ইমাদ পরিবহনের একটি বাস পিরোজপুর থেকে ঢাকা আসার পথে মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়, আহত হন কমপক্ষে ২০ জন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুজনে লাগাই দিয়েছে, ড্রাইভার সামনে লাফ দিয়ে চলে গেছে, কাটামোটা খাইছে। আসার পরেই দেখলাম যে অমরমান্তিক অ্যাক্সিডেন্ট, এখানে জায়গায় ঘটনাস্থলে ৫ জন মারা গেছে। ২০ জনের মতো বিভিন্ন হসপিটাল পাঠানো হয়েছে। খুলনার দিকে থেকে ইমার গাড়িটা ছেড়ে আসছে, ওই গাড়িটা ঢাকা যাচ্ছিল, আর ট্রাকটা আসতেছিল গোপালগঞ্জের দিকে। এইটা মাঝিগাতি নামক এক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। ৪ জনের ঠিকানা পাওয়া গেছে, আর একজনের পাওয়া যায়নি। তারা এখন